নমস্কার বন্ধুরা, ইউএলএম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটি ভিন্ন স্বাদের ভিডিও হতে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের যে বন্ধু ছিলেন জগন্ময় ধর, তিনি এখন আমাদের মধ্যে নেই। তারই পরম মিত্র আমাদের সঙ্গে আছেন অসীমবাবু, অসীম ঘোষ। তো আমরা এসেছি হাওড়ার রামরাজাতলায়। আমরা এখন ওনার ফ্ল্যাটেই আছি। ওনার সঙ্গে ধরবাবুর মাধ্যমেই পরিচয়। আমরা কফি হাউসে বসতাম, সেখানেই পরিচয়, কথাবার্তা, এবং আমরা পরস্পরকে জানার বোঝার চেষ্টা তখন করছিলাম। তো এর মাঝে উনি হঠাৎ চলে যান। সেই নিয়ে তো আমরা সকলেই ব্যথিত, মর্মাহত। সারাক্ষণ তার সম্বন্ধে আমরা কথা বলছি যখনই দেখা হচ্ছে। তো উনি এখন আমাদের সঙ্গে নেই, কিন্তু আমরা যে ভাবনা, যে কাজের সূত্রে বা যেই সমাজ ভাবনার বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, জানেন আপনারা যে ওনার সঙ্গে অনেকগুলো রেকর্ডিং আমার হয়েছে। আমরা 4-5টা বোধহয় রেকর্ডিং আমি দিয়েছি ইউটিউবে। তার বাইরেও বহু আলোচনা ওনার সঙ্গে হয়েছে। উনি এই অসীমবাবুকে নিয়ে উনি অনেক কথা বলেছেন যে ওনার এখানে আসবেন। উনিও মানে মন থেকে, মানে একদম অনেক আগে থেকেই উনি সমাজের সঙ্গে জড়িত, সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত। তাদেরই একটি সংগঠন রয়েছে, সেখানে আশ্রম, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, অনেক কিছু আছে। সেটি আমরা এখনই দর্শন করে এসেছি। তার ভিডিও থাকবে এখানে, ফুটেজ আমি দেবো পরে। তো এখন তার ফ্ল্যাটে এসে আমরা ভাবলাম একটু কথোপকথন করি, পরস্পরের মতবিনিময় করি। তার সঙ্গে কথা হতেই উনি তার নিজের সম্বন্ধেও বলছিলেন, এই সমাজ ভাবনা এবং বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, তার বিষয়েও আলোচনা হচ্ছিল। তো অসীমবাবুর পাশাপাশি রয়েছেন অভিনেত্রী শর্মিষ্ঠা দত্ত। আমি বললাম তুমিও পাশে বসো, কিছু প্রশ্ন থাকলে তুমিও করতে পারবে, এবং তোমার সম্বন্ধেও যদি কোনো আমার প্রশ্ন থাকে আমি সেটা করব। তো দুজনকেই ধন্যবাদ আমাদের এই ইউএলএম বাংলা চ্যানেলে এই আলোচনায়। নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, তো অসীমবাবুকে বলবো যে আপনি আপনার জন্মকাল থেকে আপনার পড়াশোনা, আপনার সেই সময়ের যে ভাবনা চিন্তা সমাজ সম্বন্ধে, আপনি স্বামী বিবেকানন্দের পুরো কাজ নিয়েই আপনারা করছেন, তার পুরো জীবন দর্শন নিয়েই আপনারা কাজ করছেন এখনও। তো বিবেকানন্দের ভাবনা কীভাবে এলো, তারপর আপনার কর্মজীবন সম্বন্ধে বলবেন, তারপরে আপনার এখন যে আপনি অবসর জীবনের যে কাজ করছেন সেসব বিষয়ে আপনি যদি সংক্ষেপে বলেন। বলতে গেলে শুরু করি, আপনি যখন বললেন জন্ম থেকে। আমার জন্ম অফিসিয়ালি শ্রীরামপুর বলে লেখা আছে, রেকর্ডেড, কিন্তু অ্যাকচুয়ালি আমি যা শুনেছি আমার জন্ম আগেকার পূর্ববঙ্গ যেটা ছিল সেখানে রংপুরে বোধহয় আমার জন্ম। সেটা আমি নট শিওর, আমার শোনা কথা এটা। এবং আমার জন্ম হচ্ছে 1947 সালের 3রা আগস্ট। সুতরাং স্বাধীনতার প্রায় 1 বছর আগেই আমার জন্ম। এবং বোধহয় মাস 3 বা মাস 4 বয়সে আমাদের যে ফ্যামিলি, বাবা, মা, বাবার দাদা, দিদিরা, বাবা তাদেরকে নিয়ে চলে আসেন। স্ট্রেট কলকাতা আসেননি, প্রথমে বোধহয় আমার যতদূর জানা আছে বহরমপুরে, কাঁদিতে আমার এক মেসোমশাই ছিলেন, তিনি ওখানকার এসডিও ছিলেন, ওনার বাড়িতে এসে ওঠা হয়। তারপরে বাবা আস্তে আস্তে কলকাতার দিকে আসেন। এবং পরবর্তীকালে বাবা ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম বড়োদা ইঞ্জিনিয়ারিং কলেজ, সৌরাষ্ট্র। ন্যাচারালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যা কাজ, সেই হিসাবে বাবাকে অনেক ট্রান্সফারে যেতে হতো, যে ইয়েতে ছিলেন, বাইরে বাইরে ঘুরতে হতো। তা আমার যেটুকু জ্ঞান তো জানি, আসানসোলে আমরা ছিলাম এবং সেখানেই বাবা বাড়ি করেন।
ছিলাম, এবং বাড়ি যখন কমপ্লিট হয় তখন আমাদেরকে বাবা কলকাতায় নিয়ে আসার চেষ্টা করেন, কারণ ছেলে মেয়েদের পড়াশোনা, বিয়ে থা এসবের জন্য একটা শহর দরকার। সেই হিসাবে বাবা কলকাতায় আসেন, ঠিক এক্স্যাক্টলি কলকাতা নয়, হাওড়া। আচ্ছা, এবং তারপর থেকে আমাদের হাওড়ায় বসবাস। সেটা 50-এর দশকের এই প্রথম দিক বা মাঝামাঝিতেই, প্রথম দিকে বোধহয় বাবা চলে আসেন কলকাতা। ছোটবেলাতেই কলকাতায় চলে আসে। হ্যাঁ, একদম ছোটোবেলা থেকে, বেশ। আমার ছোটোবেলা থেকেই কলকাতা থেকে। তো তখন প্রথম প্রথম স্কুলে আমার যাওয়া মনে নেই, আমাকে যতদূর মনে হয় বাবা বাড়িতে পড়াতেন। শুধু আমাকে না, আমাদের সব ভাই বোনকে বাবা পড়াতেন। বাবা সন্ধ্যেবেলা অফিস থেকে আসার পরে প্রত্যেক ভাই বোনকে নিয়ে বসে পড়াতেন, এবং সেইভাবে পড়তাম। আমি যখন ক্লাস 5-এর স্ট্যান্ডার্ডে হই, তখন আমাকে প্রথম ভর্তি করা হয় একটা স্কুলে, হাওড়ারই একটা স্কুলে, রামকৃষ্ণপুর হাই স্কুল নাম। তো তখন ওই একটা বছর ওখানে পড়ার সময় বাবার চিন্তা থাকে যে একটা ভালো স্কুলে দিতে হবে। ন্যাচারালি সেইভাবে পড়াশোনা করায়, এবং আমাকে বিবেকানন্দ ইনস্টিটিউশন হাওড়া, সেটা হাওড়ার মধ্যে একটা নামকরা স্কুল, সেখানে পরীক্ষা দিয়ে সুযোগ পাই, এবং আমাকে ওখানে ভর্তি করে দেন ক্লাস 6-এ। এবং ক্লাস 6 থেকে তখনকার দিনের উচ্চ মাধ্যমিক, মানে 11 ক্লাসের উচ্চ মাধ্যমিক, তখন থেকেই পাস করি। উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমি সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের স্কুলে অ্যাডমিশন নিই, ইয়েতে গ্র্যাজুয়েশনের জন্য। ওখান থেকে গ্র্যাজুয়েশন করে আমি ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরিজে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস নেওয়া হয়, সেখানে পরীক্ষা দিয়ে সুযোগ পাই, এবং আমাকে পাঠানো হয় মহারাষ্ট্রের ভান্ডারা ডিস্ট্রিক্টের জওহরনগর বলে একটা জায়গা আছে, সেখানে একটা নতুন প্রজেক্ট ফ্যাক্টরি ছিল, সেখানে পাঠানো হয়। সেখানে 4 বছর আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ানো হয়। ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ার পরে আমার ওখানে পোস্টিং হয়, এবং ওখানে আমি কাজকর্ম শুরু করি, কর্মজীবন শুরু হয়। ওকে, আপনার গ্র্যাজুয়েশনে তাহলে সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। ওকে। আর উচ্চ মাধ্যমিকে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজি। তখন গ্র্যাজুয়েশন করার পরেই ওই পরীক্ষাটা দেওয়ার হ্যাঁ, সুযোগ ছিল। কর্মজীবন শুরু হয় ওইখানেই। ওর নাম হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভান্ডারা, জায়গাটার নাম হচ্ছে জওহরনগর। তো ওইখান থেকে এটা হচ্ছে বেসিক্যালি একটা কেমিক্যাল ফ্যাক্টরি অ্যান্ড এক্সপ্লোসিভ ফ্যাক্টরি। এখানে ইন্ডিয়ান ডিফেন্সের জন্য যত কিছু এক্সপ্লোসিভ দরকার হয় অ্যামুনিশন তৈরি করার জন্য, সেই এক্সপ্লোসিভগুলো ওখানে তৈরি হয়। এবং আরডিএক্সও ওখানে তৈরি হতো, নাইট্রোগ্লিসারিন, নাইট্রোসেলুলোজ, পিকরাইট, আরডিএক্স তৈরি হতো। এছাড়া তার জন্য যা দরকার অ্যাসিড, সালফিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সব কিছু ওখানে তৈরি হতো। অ্যালকোহল, যা যা দরকার সব কিছু ওখানে তৈরি হতো। তো ওইখানে থাকাকালীন আমার এই মানে কমপ্লিটলি একটা ডিফারেন্ট, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কোয়ালিফাইড, এটা ছিল কেমিক্যাল ফ্যাক্টরি, সুতরাং মেনলি ওখানে প্রাধান্য হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের। সুতরাং আমি নেক্সট ট্রান্সফার হলাম অর্ডিন্যান্স ফ্যাক্টরি আমবাজারি, মহারাষ্ট্রেরই মোটামুটি একই জায়গায়, প্রায় 70-80 কিলোমিটার দূরে একটা ফ্যাক্টরি। ইট ইজ এ কমপ্লিটলি মেকানিক্যাল ফ্যাক্টরি। সেখানে আমি যাই, এবং ওখানে আমার প্রথম পোস্টিং হয় রাশিয়ান ইংলিশ ট্রান্সলেশন সেলে। আমরা তখন একটা প্রজেক্ট কিনেছিলাম রাশিয়া থেকে, 23 mm প্রজেক্ট, ঘাসা অ্যান্ড চিল্কা। দোজ ডকুমেন্টস আর সাপ্লাইড ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। তো আমাদের কাজটাই ছিল 2 বছরের স্যাংশন ছিল মিনিস্ট্রি থেকে, যে ওই ডকুমেন্টগুলোকে ইংলিশে ট্রান্সলেট করা উইদিন 2 years। আমরা 2 বছরের আগেই কাজটা কমপ্লিট করি। কমপ্লিট হয়ে যায়, তখন দ্যাট ট্রান্সলেশন সেল ওয়াজ ওয়াইন্ডেড আপ। তখন আমাকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আমবাজারি, যেটা প্রোডাকশন ইউনিট, সেইখানে ট্রান্সফার করা হয়।
আমি সেখানে ট্রান্সফারে যাই এবং আমাকে প্ল্যানিং অ্যান্ড প্রগ্রেসে কাজ করতে বলা হয় এবং আমি সেখানে প্ল্যানিং প্রগ্রেসে কাজ শুরু করি। ওখানে 10 বছর 10 থাকার পরে আমার ট্রান্সফার হয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, দ্যাট ইজ হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার হচ্ছে কলকাতাতে, সেখানে ট্রান্সফার হয় এবং সেখানে ইনিশিয়ালি বছর দুয়েক আমাকে বাল্ক প্রকিউরমেন্টে কাজ করতে হয়। তারপরে আমাকে পাঠানো হয় মার্কেটিং অ্যান্ড এক্সপোর্টে। আমি সেখানে প্রায় বছর 13 থাকি। ডিউরিং দ্যাট পিরিয়ড প্রথমে মার্কেটিং মানে আমাদের কাস্টমার ছিল অল হোম মিনিস্ট্রি, যতগুলো ডিপার্টমেন্ট যাদের এই আর্মস অ্যামুনিশন দরকার তারা, প্লাস সিভিলিয়ান যাদের আর্মস অ্যামুনিশন দরকার তারা, তারপরে যে কোল মাইন্সগুলো তারা ডেটোনাইটগুলো কেনা চায় সেইখানে তারা, এরা আমাদের কাস্টমার। তবে মার্কেটিং থেকে আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এক্সপোর্টের দিকে যাই, কারণ 1985-86 এরকমটা পিরিয়ড হয় বোধ হয়, বা 7, ঠিক এক্স্যাক্টলি ইয়ারটা মনে পড়ছে না। তখন ইন্ডিয়া গভর্নমেন্ট চিন্তা করে যে আমরা আমাদের ডিফেন্স প্রোডাকশন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা এক্সপোর্ট করব। তো অ্যাকর্ডিংলি আমরা সেই দিকে নজর দেওয়া শুরু করি এবং আমাদের কী বলে অ্যাডভার্টাইজিং এবং পাবলিসিটি শুরু করা হয়। তখন আমরা আমাদের প্রথম যে ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি ব্রোশিওর তৈরি করি, সেটা মার্কেটে ছাড়া হয়। এই করতে করতে আমরা এক্সপোর্ট মার্কেটে আস্তে আস্তে ঢুকলাম এবং প্রমোশনের অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদেরকে ডিফারেন্ট কান্ট্রিজে গিয়ে আমাদের প্রোডাক্ট ডিসপ্লে করতে হতো এবং বায়ার সেলার মিটে অ্যাটেন্ড করতে হতো। তো সেইখানে আমরা ডিফারেন্ট কান্ট্রিতে যেতাম। ইনিশিয়াল এক্সপিরিয়েন্স আমার, যখন গ্লোবালি মোস্ট অফ দ্য কান্ট্রির লোকেরা জানতো না যে ইন্ডিয়া ক্যান প্রডিউস সাচ আর্মস অ্যামুনিশনস অ্যান্ড এক্সপ্লোসিভস, হ্যাঁ, এবং তারা এগুলো এক্সপোর্ট করতে পারে, তাদের চিন্তার মধ্যে ছিল না, তাদের ধারণার বাইরে ছিল। গ্র্যাজুয়ালি যখন আমরা প্রতি বছর বেশ কয়েকটা করে ইন্টারন্যাশনাল এক্সিবিশনের পার্ট নেওয়া শুরু করলাম, আস্তে আস্তে আমাদের পরিচিতিটা গ্লোবাল মার্কেটে হলো এবং আমাদের মার্কেটও আস্তে আস্তে শুরু হলো। আমরা স্টার্টেড উইথ সে 1-1.5 কোটি টাকায় শুরু করি, এখন তো ইট ইজ ইন হান্ড্রেডস, কিছুদিন পরে এটা 1000-এ চলে যাবে, ক্রোড এক্সপোর্ট হবে। তো শুরুতে কোন কোন কান্ট্রিতে আপনার এক্সপোর্ট হতো? আমাদের তখন ছিল নেবারিং কান্ট্রি, বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, নেবারিং কান্ট্রিগুলো ছিল। তারপর আমাদের যখন এক্সপোর্ট প্রমোশন শুরু করলাম, তখন বাইরের দূরের কান্ট্রি কিছু আসা শুরু করলো, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, গ্রিস, তারপরে ইরাক, তারপরে সিসিলি, এরকম ডিফারেন্ট কান্ট্রি তারা আমাদের কাছে This process is still going on. স্টিল গোয়িং অন। Okay. এখন আমাদের এক্সপোর্টের ভলিউম অনেক বেড়েছে। আমি এক্স্যাক্টলি এখনকার ফিগারটা বলতে পারবো না। ইট ইজ ডেফিনেটলি ফিউ হান্ড্রেডস এবং বোধহয় 1000-এর দিকে যাচ্ছে বা অলরেডি ক্রস করে গেছে। But it's growing এখন। হ্যাঁ, গ্রোয়িং, ইট ইজ গ্রোয়িং, কন্টিনিউয়াস আপওয়ার্ড গ্রাফ চলছে। এই রেভিনিউটা কি ডিফেন্স সেই কাজে লাগে নাকি? ডিফেন্স, কমপ্লিট ডিফেন্সের, ডিফেন্স হ্যান্ডলিং করে। হ্যাঁ, বেশ। ডিফেন্স প্রোডাকশনের তাদের আর্নিং এটা আলটিমেটলি ডিফেন্স রেভিনিউতে চলে যায়। তারপর আপনার রিটায়ার্ড কত সালে? আমি তারপরে এই এক্সপোর্ট কাজ করার পরে আমাকে ট্রান্সফার করা হলো একটা অন্য ফ্যাক্টরিতে। সেখানে যাওয়ার পরে ইমিডিয়েটলি আমাকে আমার অরিজিনাল যে কর্ম জায়গা প্ল্যানিং সেখানে দিল, কিন্তু কিছুদিন পরেই আমাকে বলা হলো আমাকে আইটি দেখতে হবে। কিন্তু আমি বেসিক্যালি
কম্পিউটার নলেজেবল পার্সন ছিলাম না তখন। আমরা সেটা কোনো ফ্যাক্টর না, আমরা তৈরি করে নেবো বলে আমাকে প্রচুর ট্রেনিং দেওয়া হলো এবং অনেক কোর্স করানো হলো এবং আলটিমেটলি আমাকে আইটিটা দেখতে হতো, দ্যাট ইজ গান অ্যান্ড সেল ফ্যাক্টরি কাশীপুর। এখানে বছর 3 বা 4 আমি ছিলাম আইটিতে। তো তারপরে এখানে কাজ করতে করতে আমাকে ট্রান্সফার করা হলো অর্নাস ফ্যাক্টরি নালন্দা, যেটা একটা গ্রিনফিল্ড প্রজেক্ট। এটা হচ্ছে তখন রিয়েলি ইট ওয়াজ গ্রিনফিল্ড, মানে রিয়েল টার্মসে গ্রিনফিল্ড। আমি যখন যাই, আমরা 4 জন অফিসার যাই, তাতে লিটারেলি ধান ক্ষেত আর কিছু নেই। আমরা জমি প্রকিউরমেন্ট শুরু করলাম। জমি প্রকিউরমেন্ট করার পরে সেখানে আস্তে আস্তে রাস্তাঘাট করা হলো, টাউনশিপ করা হলো। উইদিন 2 ইয়ার্স আমরা টাউনশিপটা কমপ্লিট করলাম। তারপরে আমরা প্রোডাকশান সাইডে প্রোডাকশান বিল্ডিং বা স্টোরেজ বিল্ডিং বা সার্ভিসেস বিল্ডিং, এগুলো মানে ফ্যাক্টরি সাইডটা তৈরি করা শুরু হলো। তা এই করতে করতে এটা আমি ওখানে গিয়েছিলাম 2001 বা 2 গিয়েছি। 2004 আমরা টাউনশিপ কমপ্লিট হয়ে গেল, একটা নতুন টাউনশিপ কনসিস্টিং অফ অ্যারাউন্ড 2500 কোয়ার্টার্স এবং ফ্যাক্টরি এরিয়া অল তৈরি হলো। বাই 2004 আমাদের সিভিল ওয়ার্ক কমপ্লিট হলো এবং তখন থেকে আমরা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি প্রকিউরমেন্টের কাজ চালু করলাম। বাই 2006-07 প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি প্রকিউরমেন্টের ফাইনাল স্টেজে চলে গেল এবং কন্ট্রাক্ট কনক্লুড হলো। কিন্তু যে কোনো কারণে হোক সেই কন্ট্রাক্ট তখন কার্যকরী করা যায়নি, কারণ তখন কিছু ডিফেন্স কী বলে, লিগাল ইস্যুস হয়েছে? না লিগাল না, ওটা হচ্ছে কেলেঙ্কারি যেটা বলে আর কি। আচ্ছা আচ্ছা, করাপশন কিছু? কারাপশন কিছু ইন্ডিয়ান ডিফেন্সে ধরা পড়ে। সেই সময় সেই ইয়েতে আমাদের ওই যে কন্ট্রাক্ট হয়েছিল, দ্যাট কন্ট্রাক্ট কুড নট বি কন্ট্রাক্ট ওয়াজ কনক্লুডেড বাট কুড নট বি অ্যাক্টিভেটেড। তার এগেন্সে কোনো কাজ হয়নি। পরবর্তীকালে আবার রিটেন্ডার করা হয় এবং একবার না 2-3 বার রিটেন্ডার করে কাজটা এগিয়ে নিয়ে, এবং সেটা এখন ফ্যাক্টরিটা চালু হয়েছে। কিন্তু তার মধ্যেই আমাকে রিটায়ারমেন্ট নিতে হয়। 2008 আমি রিটায়ারমেন্ট নিই। অফকোর্স রিটায়ারমেন্টের আগে আমাকে কলকাতা হেডকোয়ার্টারে পাঠানো হয় ফর 8 মান্থস। আমি তখন এই প্রকিউরমেন্টের জন্য যে কাগজপত্রগুলো আমি হেডকোয়ার্টারে বসে ওই কাজগুলো করতাম। তারপর রিটায়ার করে যাই এবং রিটায়ার করার পরে তখন তো সম্পূর্ণ ফ্রি লাইফ। হ্যাঁ, সে তারপর থেকে নানা রকম কাজকর্ম চালু হলো। হ্যাঁ, আমরা সেই পার্টটাতেই আসবো। তো আপনার সার্ভিস চলাকালীন কোনো সামাজিক কাজে তো সময় সুযোগ পাননি তখন? হ্যাঁ, অ্যাকচুয়ালি সামাজিক কাজের শুরু আমি যখন ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস হিসেবে জয়েন করলাম, সেখানেই সামাজিক কাজে যুক্ত হয়ে গেলাম। যে কোনো লোকের কোনো কিছু প্রয়োজন হলেই আমাকে ডাকতো, কেন জানি না সেটা ডাকতো এবং সামান্যতা সেই কাজগুলো আমি করে দিতে পারতাম। এই ছোটোখাটো কাজ করতে করতে আস্তে আস্তে সকলেই তাদের নানা রকম প্রবলেম বলা শুরু করতো, সেই প্রবলেম সলভ করা, সেগুলোও করে ফেলতাম। কী করে করতাম জানি না, হ্যাঁ হয়ে যেত, প্রবলেম সলভ হয়ে যেত। তারপরে কারো কোনো কাজ, বিয়ে, অন্নপ্রাশন, বার্থডে, পুজো, এইসবে যখন কাজকর্ম, তখন ডাক পড়তো, যেতাম, সেখানে কাজ করতাম। আস্তে আস্তে এইভাবে পরিচিতিটা বাড়তে শুরু করে এবং আস্তে আস্তে জড়িয়ে পড়ি এইসব কাজের মধ্যে। তারপরে তখন আপনার এই সংগঠনের সঙ্গে তখন না তখন তো এই সংগঠন আমাদের 2005-এ আমরা শুরু করি। শুরু হয়েছিল, তখন আমি ছিলাম না, শুরু হয়েছিল আমতায় না, সরি, মৌরি, আদুল মৌরি যে আছে হাওড়াতে, হ্যাঁ আদুল, সেখানে মৌরি বলে আছে,
সেইখানে আমাদের রেজিস্টার্ড অ্যাড্রেসটা এখনও মৌরি আছে। তা মৌরিতে আমাদের বসে তৈরি হয়। তা আমাদের মেন কাজ ছিল আমতাতে, এবং আমতাতে আমাদের প্রচণ্ড কাজের লোড বাড়ে, এবং সেখানকার লোকেরা চায় আমরা একটা হসপিটাল করি ওখানে, কারণ অপারেশনটা ওরা কলকাতায় এসে করতে ওদের খুব অসুবিধা হচ্ছে। সেই জন্য ওখানে একটা আই হসপিটাল করা হয়, 3 বেডেড। অপারেশনটা ওখানে শুরু করা হয়েছিল, কিন্তু ভাগ্যচক্রে যা হয়, বছর 3 বোধহয় রান করার পরে সরকারের চাপে আমাদেরকে বন্ধ করে দিতে হয়। এবং তখন আমার আগে সেই চাপটা একটু বলা যাবে কি? হ্যাঁ? সেই চাপটা বলা যাবে কি? চাপটা এসেছিল অ্যাকচুয়ালি ওইখানে যে হসপিটালটা তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণ লোকাল লোকের সহযোগিতায়, বোথ ফিজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল সহযোগিতাটা ওদের কাছ থেকে পেয়েছিলাম। তার মধ্যে ওখানকার জমি যিনি দিয়েছিলেন তিনি মেন, আমি কালপ্রিট ওয়ার্ডটা ইউজ করবো আমাদের বন্ধ হওয়ার জন্য, রোলটা প্লে করেছেন। কারণ উনি জমিটা দিয়ে উনি সম্পূর্ণ দলিলও করে দিয়েছিলেন, কিন্তু যে জমিটা দেখিয়েছিলেন যার উপরে আমরা বিল্ডিং করেছিলাম সব কিছু, তখন কোনোদিন কিছু বলেননি। আচ্ছা, মানে কনস্ট্রাকশন হয়ে গেছিল? কোনো, হ্যাঁ, একটা হসপিটাল তৈরি হয়েছে ছোটো, 3 বেডেড হসপিটাল অ্যান্ড উইথ আউটডোর, যেটা ফুল ফেজে রানিং। বছর 3 পরে উনি বলেন এই যে তোমাদেরকে এটার জন্য ভাড়া দিতে হবে। তখন আমরা আশ্চর্য হয়ে যাই, তুমি দলিল করে দিয়েছো, আমাদের এটা জমি, এখন এটা আমাদের জমি। তখন সে বলে না, এটা তোমাদের জমি না, তোমাদের জমি গ্রামের ভেতর কোনো একটা জায়গায় সেখানে। এবং সেটা কী করে হয়, তুমি তো নিজে দেখেছো এই জমিটা। তারপরেই আমরা সেখানে বিল্ডিং তৈরি করেছি। সামারদা এটা একটা কনফ্লিক্টে চলে যায়। এবং হ্যাঁ, কিন্তু সে না, ওইখানে আমাদের ভুল হয়েছে, আমরা সার্চিংটা করিনি, সেই জন্য আমাদেরকে ওটা খেসারতটা দিতে হয়েছে। মানে জমির লোকেশনটা ডিফারেন্ট প্লেসে ছিল। হ্যাঁ, কিন্তু ফিজিক্যালি দেখিয়েছিল এটা। তো আমরা তো ভাড়া দেবো না, আমাদের নিজেদের ভাড়া দেবো কেন? সুতরাং কনফ্লিক্ট শুরু হলো, এবং তাতে কোর্ট কাছারি থানা সব কিছুই হলো, হয়ে আলটিমেটলি গভর্নমেন্টের অর্ডার এলো যে আমরা আমাদের হসপিটাল চালাতে পারবো না, আমাদের ক্লিনিক্যাল লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হলো। তখন আমার আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওনার একটা জমি ছিল এই রানাতলা মন্দিরের উল্টো দিকে। উনি তখন বললেন যে তোমরা আমার এই জমির উপরে স্বামী বিবেকানন্দের চিন্তাধারায়, তার ভাবধারায় কিছু কাজ করো, অ্যালং উইথ আই ডোনেশন মুভমেন্ট, যেটা আমাদের অরিজিনাল কাজ, সেটা সঙ্গে রেখে স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় ভাবধারায় তোমরা কাজ করো। তখন আমরা স্বামী বিবেকানন্দ কর্মমন্দির আত্মগঠনাগার এই সংগঠনটা তৈরি করি, আন্ডার দি এজিস অফ আমাদের অরিজিনাল নাম স্বদেশ আই ফাউন্ডেশন, যেটা সোসাইটিস অ্যাক্টে রেজিস্টার্ড আছে। তার আন্ডারেই স্বামী বিবেকানন্দ কর্মমন্দির আত্মগঠনাগার তৈরি করা হলো। সেটা একটা বিরাট একটা স্টোরি, অনেক রাস্তা, সেটা আমাদের 10 সালে ওটা করা হয়। এবং যে জমিটা আমাদের দেওয়া হয়েছিল এটা কমপ্লিটলি একটা ডোবা ছিল, কোনো, হ্যাঁ, পুরোটাই। এখন যদি তোমরা পুকুরটা দেখলে ওটা মানে এখন ওইটুকু, কিন্তু ওইটা পুরোটাই তখন ডোবা ছিল। এবং আশেপাশে বাড়িঘর ছিল না, ওই বাড়িগুলো ছিল, কিন্তু এটা ডাম্পিং স্টেশন ছিল, সব ময়লা ওখানে ফেলা হতো। আস্তে 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 আমরা ওই যে প্রার্থনা ঘরটা দেখলে, মেডিটেশন রুমটা, ওই রুমটা প্রথমে করা হয়, ওটা হাফ পোর্শন একটু ভরিয়ে টরিয়ে একটা দরমার বেড়া দিয়ে করা হয়েছিল। সেইখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। এখন আজকে তোমরা যেটা দেখলে সেটা তো পরে নিশ্চয়ই বলবে। এইখানে এখন তো সেখানে এক লাইনে শেষ হবে না, অনেকগুলো কর্মযজ্ঞ সেখানে চলছে। হ্যাঁ, অনেক যজ্ঞ চলছে। হ্যাঁ, অনেক। অ্যাকচুয়ালি আমাদের 365 ডেজ
কিছু না কিছু কাজ চলেই, অ্যাপার্ট ফ্রম রেগুলার ওপিডি অফ অল ডিসিপ্লিন, স্কুল, আমাদের বাচ্চাদের যেটা আহ, রাখার ব্যবস্থা আছে, হোস্টেল যেটা আছে সেটা, প্লাস স্কুলটা তো আছেই, প্লাস কী বলে মন্দিরগুলো আছে, শিবের মন্দির, মা ভবতারিণীর মন্দির, আমাদের রাধাকৃষ্ণের মন্দির, এগুলো তো আছেই। হোস্টেলটা কি ওখানেই আছে? হ্যাঁ, ওখানে আছে। আচ্ছা। আর আপনারা যে শুরু করেছিলেন সেটাও আপনার নিজেদের স্বউদ্যোগী করেছেন, যারা আপনারা শুরু করেছিলেন হ্যাঁ, ওখানে আমতায়, আমতায়? হ্যাঁ আমতায় সম্পূর্ণ। এই আমাদের যে সেক্রেটারি, যার সঙ্গে আলাপ করে দিলাম, ডক্টর কল্যাণ পাত্র, উনি হচ্ছেন অপটোমেট্রিস্ট। হ্যাঁ, যেহেতু উনি চোখের ডাক্তার, সেই হিসাবে উনি ওই আই ডোনেশন মুভমেন্টের উপরেই কাজটা করতেন। সেই জন্যই আমরা ওই আই ক্যাম্প করতে যেতাম আমতাতে। শুধু আমতা না, আমরা ডিফারেন্ট গ্রামেগঞ্জে যেতাম। তো আমতার লোকেরা আমাদেরকে মানে ভালোভাবে নিয়ে নেয় এবং তারা আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে, ওখানে হসপিটালে করিয়ে নিয়েছে। আচ্ছা, তাহলে আপনার যে যে ল্যান্ড আপনাদের কাগজে ছিল সেই ল্যান্ডটা কি পরে আপনারা অ্যাকুয়ার করেন? না, আমরা ওখানে ওই ডিসপিউট হওয়ার পরে আমরা আর যাইনি ওখানে। এখনও আমাদের অল ইকুইপমেন্টস, হসপিটালে যা কিছু, ওপিডির যা কিছু, ইনডোরের বেড, সব কিছু, এসি, জেনারেটর, অল ওটি ইকুইপমেন্টস, এভরিথিং ইজ লাইং দেয়ার। আমরা আর যাইনি ওখানে। কিন্তু আপনার তো ল্যান্ড একটা নেওয়া ছিল, যেটা আপনি বলছেন দূরে কোথাও আছে, না, সেইটাকে- দলিলটা যেটা দিয়েছে সেটা ওর কথা অনুযায়ী সেই দূরের ল্যান্ডটা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ও দেখিয়েছিল এই ল্যান্ডটা, তার উপরেই আমরা বিল্ডিং করেছি। ন্যাচারালি আমরা জানি এটাই আমাদের ল্যান্ড, এইটাই ডিসপুট দাঁড়িয়েছিল। না মানে ওই যে ল্যান্ডটা এখনো যেটা পড়ে আছে ওখানে তাহলে পড়েই আছে ওটা? হ্যাঁ, পড়েই আছে। হ্যাঁ, সেটা দলিল আছে আমাদের কাছে। সেটা দলিল আছে। হ্যাঁ, সেটা দলিল আচ্ছা, আছে। পরবর্তীকালে যদি কেউ কিছু করতে চায় তো হতেও পারে। হতে পারে, আমি সেটা মানে এটা যদি না, কোনোটা আমরা ওইটা নিয়ে আর কোনোদিন কেউ চিন্তা করিনি বা এগোইনি। যে ওইটা আমাদের জমি বলে আমরা চিন্তা করিনি, কারণ আমাদের প্রপার্টি এইটা, আমরা এখানে হসপিটাল করেছি একটা এখানে। করা হয়ে গেছে, হ্যাঁ, ঘটনা কি? সুতরাং আমরা ওখানে করে যাওয়ার প্রশ্ন নেই বলে ওটা আমরা চিন্তা করিনি। মানে সেখানে আর দেখতেও যাননি আপনারা না না কি আছে? না, না, না। ওকে ওকে। মানে এত বড় ধাক্কা খাওয়ার পরে আর আমরা মানে মানসিকভাবে ঠিক প্রস্তুত ছিলাম না ওখানে যাওয়ার আর কি। না, এটা তো খুবই বেদনাদায়ক একটা কাজ শুরু করা, হ্যাঁ, একটা হ্যাঁ। উদ্যোগে, এটা তো হ্যাঁ, খুবই। সহজ কাজ খুব নয়। একটা যোগ্য লোকে পেয়ে হ্যাঁ, যাওয়া। এটা তো সাধারণ কাজ নয় এটা। হুম। ওকে ওকে। আর এখন যে আপনাদের যে চলছে, এখন কতজন আছেন আপনাদের যারা এইভাবে? এখন ঠিক অ্যাক্টিভ বলতে গেলে এই 15-20 জন অ্যাক্টিভ ছেলে আছে। সব ছেলে বলা যাবে না, প্রত্যেকেই অ্যারাউন্ড 60 এজ। হ্যাঁ, এখনকার প্রেজেন্ট সিনারিওতে দেখলে দেখা যাবে বেঙ্গলে ইউথ নেই। বেঙ্গলে ইউথ যারা পড়াশোনা করে কোয়ালিফাই করেছে তারা বাইরে চলে গেছে চাকরির জন্য। সুতরাং পড়ে আছে সমস্ত ওল্ড হ্যাগার্ডস, যারা পড়ে ছিল তারা পড়ে আছে সেই সে 50-এর দশক হোক, 60 দশক হোক, এই 60 বছর বয়স হোক, 70 বছর হোক, 80 বছর হোক, সেই তারাই আছে। সেই প্রতিটা জায়গায় আমি দেখেছি কোনো জায়গায় ইউথ নেই। সুতরাং আমাদের এখানে ওই সব 60 বছর, 50-60-এর ওপরেই সব বয়স, তারাই আছে, তারাই সব কাজকর্ম করে। আমরা সব একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। তাহলে আলোচনার মধ্যেই সমসাময়িক সময়টা চলেই এলো। তা এখন যে ইউথ নেই বলছেন, তারা নিশ্চয়ই এখানে ভালো কাজের সুযোগ পাচ্ছে না, জীবনযাপনের সুযোগ ন্যাচারালি পাচ্ছে না। ওয়েস্ট বেঙ্গলে তো কোনো কিছু অ্যাভিনিউ নেই। ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনার পরে এখানে তো তারা কিছু অ্যাভিনিউ পাচ্ছে না। আমাদের এই ইয়েতে বলে রাখি, আমাদের যে স্বামী বিবেকানন্দ কর্মমন্দিরটা করা হলো, সেখানে আমরা প্রতিটা এজ গ্রুপের জন্য আলাদা আলাদা ভাগ করে দিয়েছিলাম। যেমন বাচ্চাদের জন্য বিলে বাহিনী, যে কিশোর এবং স্কুল লাইফে পর্যন্ত। তারপরে মানে সে 15-20 বছর বয়স যারা একটা ছেলে এখন ইউথ হয়ে গেল, তখন তাদেরকে একটা গ্রুপ করে দিল বিবেক বাহিনী। 20 বছরের উপরে যখন বয়স থাকে হুম।
সে 30-40 বছর বয়স পর্যন্ত বিয়ের বাড়িতে রইল। সিমিলারলি অ্যাট দ্য সেম টাইম মেয়েদের জন্য করা হলো নিবেদিতা বাহিনী। এবার যারা বয়স্কা মহিলারা আছেন তাদের জন্য সারদা বাহিনী করে দেওয়া হলো। আর যারা বয়স্ক মানুষজন আছেন তাদের জন্য একটা নামটা ভুলে যাচ্ছি, মানে বয়স অনুযায়ী হ্যাঁ, সব বিভাগ বয়স ভাগ করে বিভাগ করে দেওয়া হয়েছিল এবং প্রতিটা বিভাগ খুব অ্যাক্টিভলি চলতো। যখনই বাচ্চাগুলো বড় হতে শুরু করলো, ইউথগুলো বড় হয়ে চাকরি এখানে পাচ্ছে না, বাইরে চাকরি চলে গেল, এই বিভাগগুলো ছোট হতে শুরু করলো। ছোট হতে হতে এখন প্রায় শেষের দিকে কোনো ইউথ নেই, বাচ্চা কিছু কয়েকটা মাত্র আছে। হ্যাঁ, বাচ্চাদের আমাদের স্কাউট ছিল, স্কাউট তারা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কাউটে যেটা অ্যানুয়াল আমাদের ইয়ে হয়, ফাংশন হয়, সেখানে প্রতি বছর তারা প্রাইজ নিয়ে এসছে। হ্যাঁ, সুতরাং ইট ইজ ভেরি গুড থিং। কিন্তু এখন যেহেতু এই গ্রুপগুলো নেই, নট অ্যাভেলেবল, সেই জন্য আমাদের এই গ্রুপগুলো অ্যাক্টিভিটি কমিয়ে প্রায় শেষ হয়ে গেছে। তো এটা তো দিন দিন তাহলে মানে অবলুপ্তি। হ্যাঁ, আমি শব্দটা বলি, যার জন্য আমাদের বয়সী যেমন আমরা 80 বয়সী, 80 বছর বয়সী, 70 বছর বয়সী, 60 বছর বয়সী, 50 বছর বয়সী, এই লোকগুলোকে সেই সব কাজগুলো করতে হচ্ছে। যে সময়টা আপনাদের এখন নিজেদের শারীরিক একটু হ্যাঁ, সার্ভিস চলাকালীন যা করা যায় না, কারণ একটু ঘুরবেন, আনন্দ করবেন, এটা দরকার ছিল রিল্যাক্স লাইফে। তা না করে আপনাদের এই জরুরি কাজগুলো করতে হচ্ছে। এর মধ্যে শুধু একমাত্র নিবেদিতা বাহিনী ওদেরকে একটা স্বনির্ভর গোষ্ঠী করে দেওয়া হয়েছিল। তো ওরা স্বনির্ভর গোষ্ঠীতে একটা স্কুল শুরু করেছিল। সেই স্কুলটা এখনো চলছে। সেই স্কুলটা প্রি নার্সারি লেভেলের স্কুল। আমাদের ক্যাপাসিটি 50 জনের বসার। তো 50 জনের বেশি আমরা নিতে পারি না, আমাদের নোটিশই জানিয়ে দেওয়া হয় 50 জনের বেশি আমরা নিতে পারবো না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো ওই প্রতি বছর 50 জনই ছাত্রছাত্রী থাকে এবং আমাদের এখান থেকে পাস করার পরে এরা যেসব স্কুলে যায় সেখানে তারা খুব নাম করে। মানে সেই সব স্কুলে আমাদের স্কুলের নামটা খুব মানে ভালো নাম, এবং তারা চায় এই স্কুল থেকে বাচ্চা যাক তাদের কাছে। এখানেই চলছে তো, মানে স্কুলটা চলছে কোথায়? আমাদের এই আশ্রমেই। এখানেই পাশেই চলছে। নিবেদিতা বাহিনী এটা দেখাবো, নিয়ে গিয়ে দেখাবো কটা বাচ্চা। হ্যাঁ, তাহলে আমরা ছোট করে সামাজিক যে বিষয়টা, এটা তো ভাবতে হবে, এটা তো খালি রেখে দিলে হবে না। আমরা নিত্যদিন এটার ভুক্তভোগী। আমি যে সময়টা চলছি বা শর্মিষ্ঠা যে সময়টায় আছে, আমরা ভালো করে জানি যে কর্মসংস্থানের অবস্থা এখানে কি। তো জীবন তো আর এইভাবে চলে না। না, মানুষ কর্ম করবে, কর্মের মাধ্যমে সুখ সুবিধা ভোগ উৎপন্ন হবে, নিশ্চয়ই। বস্তু পরিষেবা সেগুলো দরকার জীবনযাপনের জন্য। তারপরে আপনি যে বয়সে আছেন সেই বয়সের একটা সুরক্ষা যদি থাকে মানুষের, যে আমি সেই জীবনটা কিভাবে চলবে, তাই না? সেটা একটা কমপ্লিট একটা যে সার্কেল, দায়িত্ব নেওয়ার লোক নেই। হ্যাঁ, তারপরে যারা বাইরে যাচ্ছে তো ন্যাচারালি সেখান থেকে এসে এখানে আর কি করবে, তাই না? তারা করতে পারে না। তারা হয়তো যদি পুজোর সময় এলো 4 দিন এনজয় করে চলে গেল, রাইট। তখন যদি কিছু কাজ থাকে সেই কাজটা হাতে হাত লাগালো, এর চেয়ে বেশি তারা করতে পারে না। এমন তো নেই যে ওয়েস্ট বেঙ্গলে কাজের পরিসর তৈরি করা যায় না। এটা আপনি কিভাবে দেখছেন যে কোথায় অসঙ্গতি আছে, সরকারের হোক বা? বেসিক্যালি তো ইট ইজ দ্য ফ্যাক্ট যে ওয়েস্ট বেঙ্গল এককালে ইট ওয়াজ দ্য ইন্ডাস্ট্রিয়াল হাব অফ ইন্ডিয়া। রাইট, ইট ইজ ফ্যাক্ট। Gradually all the industries, they have shifted their industry to some other state. রাইট। সুতরাং এখন বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো কেউ নেই ওয়েস্ট বেঙ্গলে, সবই বেরিয়ে গেছে। লাস্ট টাটা যে সরে গেল সেটা তো একদম কংক্রিট। আমাদের যারা আমাদের এখনকার প্রজন্মের যে ছেলে মেয়েরা তারা নিজেদের চোখে দেখেছে। সুতরাং এখন কিছু করার নেই। এখন যা কিছু যদি ইন্ডাস্ট্রি বলতে যায়, ওই ছোটোখাটো স্মল স্কেল ইন্ডাস্ট্রি করে চালানো হয়। আর সেখানে তো
কর্মসংস্থান বলতে এমন কিছু আহামরি হয় না। একটা বড় ইন্ডাস্ট্রি এলে কী হয়, তার অ্যান্সিলারি গ্রো করে, তার অ্যান্সিলারি গ্রো করলে সেখানে ইন্ডাস্ট্রি প্লাস অ্যান্সিলারির একটা বড় টাউনশিপ তৈরি হয়ে যায়, বিরাট কর্মযোগ্য হয়। সেই জিনিসগুলো তো হয়নি আর, রাদার যেগুলো ছিল এক্সিস্টিং সেগুলো সব চলে গেছে বিকজ অফ আওয়ার পলিটিক্যাল আনস্টেবিলিটি। রাইট, আপনি যে সময় বড় হয়েছেন আপনি দেখবেন এই হাওড়া অঞ্চলেও প্রচুর এই নদীর তীরে বা এবং ইভেন বেহালা ডায়মন্ড হারবারের থেকে শুরু করে প্রচুর কোম্পানি আমি শুনি যারা সিনিয়ররা বলে যে হাওড়া, আই থিঙ্ক ওয়ান্স ইট ইজ টু বি কল্ড অ্যাজ ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, এটা বলা হতো। ইভেন মানে ক্যাপিটাল ছিল। এখানে আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়ি তখন দেখেছি হাওড়ার প্রতিটা ঘরে, লিটারালি ইট ইজ ফ্যাক্ট, প্রতিটা ঘরে কিছু না কিছু মেশিন আছে। সে লেদ হোক, কি ড্রিলিং হোক, কি শেপিং হোক, কি মিলিং হোক, যা কিছু না কিছু মেশিন আছে, বা ঢালাই ঘর হোক, কিছু না কিছু মেশিনের কাজ চলছেই প্রতিটা ঘরে। স্পেশালি এই পঞ্চানতলা অ্যান্ড বিয়ন্ড, দাসনগর, এইসব সাইডটায় প্রতিটা ঘরে ইয়ে হচ্ছিল, ইন্ডাস্ট্রি এটা ছিল। যখন ছিল আর তোমার শোভাবাজারের ওই লাইনটা, ওটা তো তাই রাইট। কিছু এখন ইভেন এখন যতখানি নিউটনের দিকে আইটি সেক্টর আছে সেখানেও আমি একসময় কাজও করেছি, আমার অনেক কালিগ এখনও কাজ করছে অনেক বন্ধুরা। সেখানে সারা দেশের তুলনায় দেখা যায় কলকাতায় যে স্যালারি অনেক কম। ইয়েস। এটা একটা খুব মস্ত অসুবিধা, মানে এখানে যদি কোনো একটা কাজ কেউ পেয়েও যাচ্ছে সেটা আর সার্ভাইভ করা যাচ্ছে না যা দিচ্ছে। এটা একটা বড় ফ্যাক্টর, মানে উভয় দিক থেকেই কিন্তু বঞ্চিত মানে দেখা যায়। তো এই দিকটা নিয়ে আমরা ইউএলএম বা ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট একটা বিষয় সামনে রেখেছে, সেটা নিশ্চয়ই আপনাকে খানিকটা বলেছিলাম যে এই যে সমস্যার, এটা তো কোনো আপনারা তো একটা সংস্থা দিয়ে কাজ করছেন, এরকম বহু সংস্থা আছে, কিন্তু এটা তো সামগ্রিক কোনো না, এগুলোতে সলিউশন নয়। স্ট্রে কেসেস, এবারে এক একটা সংগঠন তারা নিজেদের ক্যাপাসিটির মধ্যে একটু কাজ করলো, এই কাজ করে তো সামগ্রিক কিছু করা সম্ভব নয়। রাইট। তাহলে এখানে যে রাষ্ট্রের যে সিস্টেম, আপনার সেই সিস্টেম নিয়ে কি সিস্টেমেরই সমস্যা নাকি এটা ব্যক্তিগত কোনো উদ্যোগের সমস্যা যারা আছেন দায়িত্বে? না, এখানে আমি একটা একটু তোমাদের চিন্তাধারা থেকে অন্য চিন্তাধারা বলবো। আমাদের ডিক্টেটরশিপ বা ডেমোক্রেসি, এই যে সিস্টেমগুলো আছে এটা তো ওয়েল এস্টাবলিশড ইন দ্য গ্লোবাল সিস্টেম। সুতরাং এই সিস্টেম যদি টাচ না করি, যদি যে সিস্টেম আছে সেই সিস্টেমে যদি আমাদের আমাদের কান্ট্রিতে ডেমোক্রেসি, এই ডেমোক্রেসিটাকে যদি আমরা ঠিকভাবে চালাতে পারি তাহলেও সুষ্ঠুভাবে চলতে পারে। কিন্তু এই ডেমোক্রেসিটা চলে কিসে? মানুষজনের উপরে। আমরা মানুষজনরা গ্র্যাজুয়ালি অসৎ হয়ে যাচ্ছি, গ্র্যাজুয়ালি। তার একটা কারণ হতে পারে আমার যেটুকু দরকার আমি সেটুকু পাচ্ছি না। সে আমার 10 পয়সা দরকার, আমি 7 পয়সা পাচ্ছি, 3 পয়সা কম পাচ্ছি, এবং সেই 3 পয়সার জন্য আমার চোখটার চারিদিকে থাকছে, এবং যেখানে সুযোগ পাচ্ছি সেখান থেকে আমি হাতিয়ে 3টে পয়সা নেওয়ার চেষ্টা করছি। এইভাবে দেশবাসী আমরা সকলেই একটা কারাপশনের দিকে চলে যাচ্ছি। এবং আমি যদি এটা স্টেটমেন্ট করি, উই অল আর কারাপ্টেড, এটার কিছু রং স্টেটমেন্ট হবে না। উই অল আর কারাপ্টেড, বারিং এ ফিউ হতে পারে কাউন্টেড ইন ফিঙ্গার্স, সেটা আমার জানা নেই, কিন্তু মেজরিটি আমার চোখে যে দেখা, তা সে কারাপশন কেউ পয়সায় করতে পারে, কেউ অন্যভাবে করতে পারে, কিন্তু আমরা কারাপ্টেড হয়ে গেছি। আমাদের সেই যে চিত্তটা একদম শেষ হয়ে গেছে। মানে এইটা থেকে বেরিয়ে আসতে না পারলে এই ডেমোক্রেসি বা যাই কিছু বলো সেগুলোকে প্রপারলি এস্টাবলিশ করা ডিফিকাল্ট। কারণ এই আজকে যেটা হচ্ছে, আমি তোমাকে এই দেবো, তুমি আমাকে ভোট দাও,
আমি সেই লোভে যাচ্ছি, গিয়ে তাকে ভোট দিচ্ছি। সে যখন এলো সেই লোকটা, সে এসে আমার যত ক্ষতি করার এ করে দিয়ে চলে গেল। আমার তো ভালো করলোই না, সব ক্ষতি করে দিয়ে চলে গেল। এইখানে এই বিষয় নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে মানুষ একটা কংক্রিট এক্সাম্পল দেওয়া যেতে পারে, এই আরজি করে যে ঘটনাটা, এটা তো মানে আমার মনে হয় 99.99% সিটিজেন অফ নট অনলি বেঙ্গল, ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোব, তারা সকলেই জানে হু আর দ্য কালপ্রিটস। এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য কালপ্রিট, সে সকলেই জানে, রাইট ফ্রম দ্য টপ, রাইট ফ্রম দ্য টপ সে করাচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে, এটা সকলেই জানে। তবুও এখানে কোনো ইয়ে কি বলে কোনো বিচার বিচার পাওয়া গেল, বিচার পাওয়া গেল না, জাস্টিস নেই। জাস্টিস নেই। আমি তো আমার ছোট্ট বুদ্ধিতে বলবো যে কারাপশন স্টার্টেড ফ্রম জাজেস টেবল। একটা খুব বড় স্টেটমেন্ট করে ফেললাম। আমি বলছি উইথ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যখন কলকাতাতে ট্রান্সফার এসেছিলাম, একটা মাথা গোজার ঠাই করার জন্য একটা ফ্ল্যাট কিনতে গিয়েছিলাম। যা হয় আমরা কিছু বুঝি না, লিগাল ইয়েতে ফেসে গেলাম। আমরা অনেক প্রায় 25 বছর ধরে কেস কাপাটি করে এখনও সুরাহা পাইনি, জাজমেন্ট পাইনি। সেইখানে যখন আমাকে কোর্টে যেতে হতো এবং সেই যেখানে উঠে দাঁড়িয়ে কথা বলতে হতো গীতায় হাত দিয়ে, হ্যাঁ, সেইখানে আমি দেখেছি জাজ বসে আছেন, তার চোখের সামনে ওই নিচে মহুরি না কি বলে বসে থাকে, সে টাকা নিচ্ছে, তার ডেটটা ওইটা না করে এইটা করুন, তার ফাইলটা ওখানে না দিয়ে এখানে দিন, ম্যানিপুলেট করে দিচ্ছে। ম্যানিপুলেট করছে কার সামনে? জাজের চোখের সামনে। জাজ বসে আছেন। তার মানে আমি বলবো না কারাপশন স্টার্টস ফ্রম জাজেস টেবল। যে দেশে কারাপশন স্টার্টস ফ্রম জাজেস টেবল, সেখানে প্রতিটা লোক কারাপ্টেড হতে বাধ্য। আমরা চোখে দেখতে পাচ্ছি। যতদিন না আমাদের চিত্ত শুদ্ধ হবে আমরা রেহাই পাবো না। আমাদেরকে এই জাতাকলে পিছিয়ে যেতে হবে। চিত্তশুদ্ধ কি করে হবে? এত বড় মানে চিত্তশুদ্ধর জন্য সেটা কিন্তু চিত্ত কি সত্যি অশুদ্ধ হয়ে এসেছে যখন মাতৃগর্ভে ছিল বা যখন মায়ের কোলে ছিল? সে যখন শিশু অবস্থায় যে বাচ্চারা পড়ছে, আপনার স্কুলেই দেখলাম, তারা তো তাদের মধ্যে কিছুই নেই এখন। সে তো তোকে সমাজ থেকে না না না, জন্ম নিচ্ছে তো সে একজন ইয়ে, মানে কি বলবো, নিষ্পাপ শিশু। তাকে তো আমরা তৈরি করছি, আমরা উই দি প্যারেন্টস, উই দি টিচার্স, উই দি গাইড, আমরা তাদেরকে তৈরি করছি। এই তুই এটা কর, এটা করলে তোর এটা এই ফায়দা হবে। তাহলে আউটার ওয়ার্ল্ড ইজ রেসপন্সিবল। হ্যাঁ, তাহলে আউটার ওয়ার্ল্ড, তাহলে আউটার সিস্টেমই তো তাহলে চেঞ্জ করতে হবে। তাহলে ভিতরে কি চেঞ্জ করার কিছু নেই? আমাদের পয়েন্টটা সেইখানে। হ্যাঁ, বুঝতে পেরেছি। একজন যে অসৎ পথে যাচ্ছে, সে হ্যাঁ। কেন যাচ্ছে সেই কারণটা তো দেখতে হবে। কোনো কারণে তো যাচ্ছে না। শুদ্ধের আর একটা রাস্তা আছে, আধ্যাত্মিকতা। সেটা একটা রাস্তা, কিন্তু আধ্যাত্মিকতা কজন যেতে পারবে? কিন্তু আপনার তো বেসিক যে অধিকার, মৌলিক যে অধিকার, বেসিক আপনার শিক্ষা, জীবিকা, স্বাস্থ্য, সুরক্ষা, এইটুকু দরকার। তুই পরে না আপনি আধ্যাত্মিকতা চর্চা করবেন, ওইটুকু তো মানুষের কাছে নেই। হ্যাঁ, সেই আজকে 70% মানুষের কাছে তো কিছুই নেই। ঠিকঠাক জব, শিক্ষা, সুরক্ষা, চাকরি কিছুই নেই তার কাছে, না? বাকি 20%, হ্যাঁ, খালি 20% যারা আপনাদের আছেন, যারা এরকম কোন রকম ভাবে আছেন, যারা মিডল ক্লাস বা যারা আপার ক্লাসের অফিসার আছেন, তারা চলছে 20%। আর 10% আল্ট্রা রিচ। এই 10%, 20% আর 70%, তাই না? তাহলে আপনাকে তো, তাহলে যদি ভাবতে হয় সিস্টেমটাকে, তাহলে আপনারা তো 100% মানুষ যেন শিক্ষা পায়, 100% মানুষের যেন কাজের প্রশিক্ষণ পায়, এই 100% মানুষের যেন কাজের সুযোগ পায়, তখনই তো 100% প্রোডাকশন আসবে, সকলের ফুলফিলমেন্ট হবে। এই কমপ্লিট সিস্টেমটা যদি ব্রেক হয়, যদি কিছু মানুষের জন্য সরকার সুযোগ দেয়, বলে করাপশন, হ্যাঁ, কিছু মানুষকে কর্মসংস্থান দিচ্ছে, এবার 90% লোকের কাছে কর্মসংস্থান নেই, তো
তো করাপশন তো এখানে শুরু হচ্ছে। হ্যাঁ, তাই তো। সে তো নিজের লোককে দেখবেই, সে জানে যে আমার নিজের লোককে যদি আমি না ঢোকাই হুম। তো সে তো চাকরি পাবে না, কারণ হ্যাঁ। ভ্যাকেন্সি নেই, হুম। এই সামান্য ভ্যাকেন্সি, আর বাইরে লাইন দিয়ে রয়েছে বিপুল পরিমাণ বেকার মানুষ। তো তাহলে এই পরিস্থিতিটা কেন এলো? এই এই সিস্টেম স্বার্থ স্বার্থ আমার ধর্ম নেই তাই সব জায়গাতে কম্পিটিশনটা কেন বাড়লো? বলছি, এটা হচ্ছে যে শুরুতে তো মানুষ একা একা ছিল বন জঙ্গলে, তখন ধীরে ধীরে সমাজ, সভ্যতা, পরিবার এসব তৈরি হলো, সিস্টেম তৈরি হলো, সংস্কৃতি এলো, তারপরে রাষ্ট্র আমরা যে লেটেস্ট যে পেয়েছি, যেটা আপনি বলছিলেন যে সংবিধান, যে ডেমোক্রেসি পেয়েছি, সত্যি এটা লেটেস্ট এবং এটা সব থেকে আপডেটেড এই ডেমোক্রেসি। এর পূর্বে তো রাজতন্ত্র ছিল, অনেক নানা রকম আমল ছিল, সুলতানি আমল, সেসব আরো ভয়ানক অবস্থা ছিল, সেগুলোতে আমরা যাচ্ছি না। লেটেস্ট যেটা মানুষ এনেছে, যে যেমন ধর্মের ব্যাপারটা, ধর্ম নিরপেক্ষতা এসেছে, একটা বিষয় মানুষ পেয়েছে যে ধর্ম যার যার ব্যক্তিগতভাবে পালন করুক, কিন্তু কারোর উপর কেউ যেন চাপিয়ে না দেয়, কাউকে যেন ওকে আঘাত না করে, কেন যেন ওই ধর্ম না, আমি যে ধর্ম বলছি সেই ধর্ম না। আমি বলছি সেটা অন্য জিনিস। আমি প্রথাগত ধর্মের কথাই বলছি, আমরা যারা হিন্দু মুসলিম দেখি, যারা হিন্দু না মুসলমান। না না না, ওই ধর্ম না, চিত্তশুদ্ধ মানে আধ্যাত্মিকতার পথে তুমি যাও। আধ্যাত্মিক, কিন্তু আধ্যাত্মিকতার পথে গেলেও তোমাকে খালি পেটে তোমার আধ্যাত্মিকতা যাওয়া যাবে না। আমি সেই পয়েন্টটা দিয়ে আসছি। আসার চেষ্টা করতে পারি। হ্যাঁ, আমরা শেষ করে দেবো একদম। কিছুক্ষণের মধ্যে, ওখানে চলে যাবো, ঠিক আছে? তো কারণ এটা না গোটালে আবার হবে না, যারা শুনবে তাদের মধ্যে এটা সংশয় থেকে যাবে, তার এটার সমস্যার সমাধান কিভাবে হবে। যদি এটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা আলোচনা করবো এরপরে আরো। তো তাহলে আমরা যেটা বলছি, যে তাহলে সিস্টেমটা এরকম বানাতে হবে যেন 100% নাগরিকের সুখ সুবিধা সুরক্ষার দায়িত্ব সরকার নেয়, মানে সরকারি সিস্টেম থেকে হয়। যদি ব্যক্তি ব্যক্তিকে সুযোগ দেয়, তাই সে তো করাপশন করবেই। যদি আমি আপনাকে সুযোগ দিই, তাহলে আপনি নিজেরটা দেখবেন, আমাকে দিলে আমি আমারটা আগে দেখবো, তাই না? এটাই হয়েছে এখন। তাহলে এই কমপ্লিট সিস্টেমটাকে এরকম ফুলফিলমেন্ট করে বানাতে হবে, স্ট্রাকচারটাকে, যেন কাউকে যেন দুশ্চিন্তা করতে না হয়, যে আমাকে অপরের পেছনে ঘুরতে না হয়, কোনো সংস্থায় গিয়ে লাইন দিতে না হয়, তাই না? আমাকে কোনো চিন্তা যেন করতে না হয় যে আমি আমার বাচ্চা কাচ্চারা কোথায় পড়বে, কি শিখবে, কোথায় চাকরি পাবে, কি বেতন পাবে, কোথায় থাকবে না থাকবে, জীবনযাপন কেমন হবে, রিটায়ারমেন্টের লাইফ কেমন হবে, যেন ভাবতে না হয়। এই পুরো ভাবনাটাই যেন জনগণ এমন একটা সিস্টেমের সঙ্গে চিন্তাভাবনাগুলোকে তৈরি করে নেয়, যেমন সরকার আর জনগণ যেন একই হয়ে যায়। কারণ সমগ্র দেশের মানুষই তো সবাই তো অধিকার আছে এখানে, না? বাচ্চার শিক্ষা পাওয়ার, স্বাস্থ্য, সবই পাওয়ার অধিকার আছে, কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষ পাচ্ছে। এখানে সেই মানুষজনের দোষ নয়, কারণ সিস্টেমটা এরকম করে করা হয়েছে যে সামান্য মানুষের সুযোগ পাবে, এর বেশি পাবে না, কারণ অর্থ থেকে আসবে। সামান্য মানুষ সুযোগ পাবে। আরো একটা কথা হচ্ছে যে এত কম্পিটিশন যে বেড়ে যাচ্ছে, কত মানে এসএসসির ক্ষেত্রেই দেখো যে কত স্কুল বন্ধ হয়ে গেছে, তাহলে যত কটা বেঁচে আছে তার পেছনেই তাহলে কম্পিটিশনটা সেখানে গিয়ে বেড়ে গেছে। ওইগুলো যদি বন্ধ আজকে না হতো, তাহলে ডিভাইডেড হয়ে যেত ব্যাপারটা। হ্যাঁ, কারণ কোনো ডিপার্টমেন্ট তো নেই, তো তাই না? আর তো মানে ক্যাজুয়াল দিয়ে কাজ চালাচ্ছে, অল্প কিছু স্যালারি দিয়ে ক্যাজুয়াল দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে। তারপর শিক্ষকতার চাকরির তো একটা সেক্টর হলো, এডুকেশন সেক্টর একটা সেক্টর হলো, কিন্তু বাকি তো আর কোনো সেক্টরই নেই। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো থাকা দরকার, বাকিরা কোথায় যাবে? হসপিটাল আছে, সে কিছু কিছু সবইতে লিমিটেড। শিক্ষা তো স্কুল তো বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে এখন যে পড়াশোনা করাবে উনি ভালো করে জানবেন, তাই না? যে ৮,০০০ স্কুল মানে যেটা দিয়েছিল কয়েক বছর, ৮,০০০ স্কুল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আর এখন যে পড়াশোনার খরচ, এখন সাধারণ যে ফ্যামিলি, তারা চাইলেও কি সেইভাবে যেখানে সুযোগ আছে সেই পড়াশোনা করানো সম্ভব? না, সম্ভব না। একটা ডক্টরকে বোধহয় এখন কোটি টাকা খরচ করলেও বোধহয় ডক্টর ঠিক মতো বাড়ানো যাবে না। একটা বাচ্চা ছেলেকে পড়াতে কত খরচ? ইংলিশ মিডিয়ামে তাকে যদি ভর্তি করে কত খরচ? ওই আমাদের আউটডোর যাদের কার্ড দেওয়া হয়েছে তারা কত মাইনে পায়? 4, 5, 6, 7, 8, 9, 10 এই রেঞ্জে মাইনে। তারা কি করে ওই 2-4 হাজার টাকা শুধু পড়াশোনার খরচা? আমাদের এখানে যে কোনো এই নার্সারি, প্রি নার্সারি লেভেলে স্কুলে মাইনে 1 থেকে 1.5 থেকে 2 হাজার টাকা। এখানে আমরা 100 টাকা বা 150 টাকা নিই। হ্যাঁ, ওই টাকাটা দেবে কোত্থেকে? ঠিক এই জন্যই আমরা যেটা বলছি যে এটা জনগণ মিলে তৈরি হোক, জনগণ ভাবুক, যেমন আমরা একটা আলোচনা করলাম, এরকম আলোচনাটা আরো বারুক প্রসারিত হোক যে সলিউশনটা কোথায়। আমরা শুধু একটা রূপরেখা দিয়েছি, একটা প্রস্তাবনা রেখেছি যে সমস্যাটা এইভাবে হবে, যে শতভাগ লোকের ডিমান্ড, শতভাগ লোকের জন্য প্রোডাকশন, শতভাগ লোকের প্রোডাকশনটা কারা করবে, তাহলে শতভাগ লোকই কর্মসংস্থান পেতে হবে, যে শতভাগ লোকের জন্য যে ফুলফিলমেন্ট সেটা।
মানে 100% কর্মসংস্থান, 100% প্রোডাকশন, 100% যে আয় এবং 100% মানুষেরই যে জীবনযাপনের ফুলফিলমেন্ট। কারণ দেশে তো জমি জমা যদি দেশের সম্পদ যদি রয়েছে। সেই সিস্টেম যদি আসে, নাথিং লাইক দ্যাট উইল বি বেস্ট সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ রাইট, আমরা সেটাই বলছি, কারণ দেশে তো সম্পদের অভাব নেই, তাই না? ইভেন একটা জীবনযাপন চলার জন্য যে দরকার খাদ্য, বাসস্থান, কিন্তু জীবিকা, এই সিস্টেমটাকে আনতে গেলে হ্যাঁ তার জন্য যে প্রোপাগেশন বা যে নলেজটা মানুষকে দিতে হবে, সেই নলেজটা নেওয়ার মতো লোক থাকতে হবে। তো সেই লোকগুলোকে না, সেই জিনিসটা চিন্তা না, করে আমরা যেটা এখানে- আলোচনা করছি নিজেদের মধ্যে, বা কিছু ভিডিও যাচ্ছে, বাট যেখানে যাওয়ার কথা সেখানে কি যাচ্ছে? মানে এটাই বলছি যে আমরা আলোচনা করছি হলের মধ্যে, যাই হোক কিছু ভিডিও যাচ্ছে তোমার ইউটিউবে, কিন্তু যেখানে যাওয়ার পৌঁছানোর কথা ওখানেই কতটা যাচ্ছে, ওখানে যাবে তবে তো কাজটা হবে। না, তুমি যেটা বলছো যে সরকারের কাছে গেলে ওরা কাজটা করবে, এটা বলছো তো? তো ওদের কাছে তো পৌঁছানো উচিত। না, এই না না ওর তাদের তো লিমিটেড, তারা তো যা করার করছে। তুমি যদি সেই সরকারের এটা হচ্ছে আমরা জনসংখ্যা করতে হবে। আমরা হ্যাঁ ঠিক কথা, আমরা মনে করছি যে সেই লোকগুলো চাইলেই করতে পারে না, এই সিস্টেমটাকে তো ওদের উপরে করতে হবে যে 100% লোকের এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, চাকরির কথা নয়, এখন তো এইটুকু লোকের দেওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচার আছে, সামান্য 10% লোকই দিতে পারছে, তো বাকি 90% লোককে যে কর্মসংস্থান দেবে সেই অর্থ থেকে আসবে নেই তো তাহলে পুরো সিস্টেমটাকে নতুন করে রিডিজাইন করতে হবে না? সেটা তো সব জায়গায় করতে হবে, শুধু এই মানে কলকাতার মধ্যে করলে বা এরকম করলে তো হবে, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গাতেই তো করতে হবে, গোটা ইন্ডিয়াতেই করতে হবে। হ্যাঁ, তো ওয়েস্ট বেঙ্গলেও তো প্রত্যেকটা জায়গাতেই করতে হবে, এখানে যেমন তুমি করছো, অন্য জায়গায় প্রত্যেকটা জায়গাতেই একটা করে থাকতে হবে। আমাদের ইউনিভার্সিটি প্রায় সবকটি রাজ্যেই এরকম একটা আলোচনা চলছে। আমি যখন কলকাতায় বসে করছি, এরকম প্রায় সবকটি রাজ্যেই আছে। আমরা কেরালা থেকে এলাম, মহারাষ্ট্রে, গুজরাটে, উড়িষ্যায়, পাঞ্জাবে, রাজস্থানে, হরিয়ানায়, উত্তরাখণ্ডে, আসামে, প্রায় সবকটি রাজ্যেই এই আলোচনাটা শুরু হয়েছে, চলছে। ভেরি গুড, ভেরি গুড। যদি আনা যায়, নাথিং লাইক দ্যাট, ইট উইল বি ভেরি গুড অ্যাচিভমেন্ট। আমাদের রাশিয়াতেও আছে, রাশিয়ান ভাষায় বইপত্র আছে, সেখানে আমাদের আছে ভলান্টিয়ার, সেখানে কাজ হচ্ছে। এবং বিভিন্ন দেশের বন্ধুরা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়, যারা ইন্ডিয়াতে আসতে পারছে না, বাইরে কাজ করতে পারে, অস্ট্রেলিয়া হোক, আমেরিকা হোক, পাকিস্তান হোক, আশেপাশের দেশগুলো, সেখান থেকেও আছে, ইউরোপ থেকেও আছে, যারা শুনছে আমাদের প্রোগ্রামগুলো, তারা নিজের মতো করে প্রচার করছে, বলছে। অনেকগুলো ভাষায় ইউটিউব চ্যানেল আছে, যারা বিভিন্ন ভাষায় আলোচনাগুলো করছে। এটা ছড়াক মানুষের মধ্যে, কারণ এরকম না যে সে তৈরি করুক আমি বসে খাবো না, আপনিও এখানে অংশগ্রহণ করুন। একদমই তাই। আপনি বলুন যে আপনার কোথায় অসুবিধা, তাই না? কারণ সরকার তো আপনারও, আপনিও সরকারের অংশ, তো আপনার সেখানে অবদান থাকবে। এরকম প্রত্যেকটা মানুষ নিজে যাচাই করে দেখে নিন যে এই সিস্টেমটা এলে আমার যে সমস্যাগুলো দূর হবে, কারণ সকলে মিলে এটা মিলিত। ফলে এরা জাতি, ধর্ম, বর্ণ, এমনকি কোনো রাজনৈতিক দলেরও কোনো বিরোধিতা নেই। না, কোনো দল যদি মনে করে এই সিস্টেমটাকে সে তৈরি করবে, সে করতেই পারে, তাহলে আমি তারা করে দিই, যে কেউ করতে পারে। দেখো করতে হবে। হইল যে এটা ব্যক্তিগত কোনো সংঘর্ষ নয়, না। এটা সিস্টেম সিস্টেম করে দিন, তাহলে যেগুলো সিস্টেম কাজ করবে, কোনো ইন্ডিভিজুয়াল কাজ করবে না। এইটা হচ্ছে আসল বেশি জায়গা। এই সিস্টেমটাকেই তো বানাতে হবে। কি হয় ব্যক্তি কি হয়, ব্যক্তি সে তার জীবনযাপনকে এনজয় করতে চায়, সেটা সুরক্ষিত সুবিধা সম্পূর্ণ জীবনযাপন চায়, তাই না? সেটা সে পেয়ে যাবে, সে তার ডিউটি দেবে, পরিবর্তে যা তার প্রাপ্য সে সরকার থেকে। ওইটাই তো মানে এটা পাবে কি করে, কতটাকে গ্রহণ করবো, ওইটাই তো হচ্ছে আসল কথা। এটাই আলোচনার মাধ্যমেই এটাকে ছড়াবে, লোকে বুঝতে হবে। এটা তো এরকম না যে রাতারাতি করার বিষয় নয়, এটা তো আগে যেমন বলে আমি সেন্ট্রালি বলি যে এটা পরে পলিটিক্যাল পার্টি তৈরি হবে ফিউচারে, এখন তো আলোচনাটা হচ্ছে। তো এটা হচ্ছে রাষ্ট্রীয় পার্টি হবে, মানে কেন্দ্রীয় পার্টি হবে। তখন এখন যদি 50% এর কম, মাত্র 35% ভোট বিজেপি পায়, 35 to 40 এরকম কিছুটা হবে, সেই ভোট দিয়ে সে কেন্দ্রে আসে। তাহলে এইটুকু যে মানুষ যদি ইউএলএম কে ভোট দেয়, তাও ইউএলএম কিন্তু সেন্ট্রালে চলে আসে। কথা সেটা নয়, আমরা বলছি যে মিনিমাম 90% লোক এটার সহমত দেবে, কারণ প্রত্যেকেই সমস্যার মধ্যে আছে, সে তার রোজগার থাকুক বা না থাকুক। কারণ এখনকার সময়ে যে আপনার আশেপাশের মানুষ যদি অসুবিধা থাকে, আপনি যদি ভালোভাবে থাকেন, সেখানে আপনার দুঃখ থাকবে যেখানে আপনি করছেন, আপনার থেকে কোনো করার দরকার ছিল না। আপনি যখন সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারেন, এনজয় করতে পারেন, তাই না? তা না হলে আপনার মূল্যবান সময় আপনি সমাজ সেবায় দিচ্ছেন, তাই না? এটা তো দুঃখের জন্য দিচ্ছেন আপনি, আপনার ব্যথা লাগছে যে এই মানুষজন কি করবে, তারা শিক্ষা পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, তাই না? আধ্যাত্মিক কোনো জ্ঞান পাচ্ছে না, তাই জন্য আপনি কাজটা করছেন। যদি সিস্টেম থাকতো তাহলে তো সেভাবে তারা শুরু থেকে পেয়ে যেত, ছাত্ররা সঠিক বয়সে সব শিক্ষাগুলো পাবে, তাই না?
সে আধ্যাত্মিক জ্ঞান হোক, দর্শনের জ্ঞান হোক, চিন্তা চেতনার জ্ঞান হোক, বিজ্ঞানের জ্ঞান হোক, এইসব স্কুল থেকেই পাওয়া উচিত। কারণ হ্যাঁ। সেই সিস্টেমটা এখন নেই যে সবাই শিক্ষাগুলো পাবে। কারণ শিক্ষা এখন কিনতে হয়, যত টাকা আছে তত বেশি শিক্ষা, তত বেশি। তাই না? হুম, তো তাহলে এই কমপ্লিট সিস্টেমটাকেই, এটা কোনো ব্যক্তির সমস্যা নয়। না। অনেকে মনে করে যে আমাদের পার্টি কেন্দ্রে গেলে হয়ে যাবে, না, এই সিস্টেমটা করলে তবে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু মানুষ গেলে হবে কি- না। না না না, Basic- কোনো পার্টি দল basic জায়গা বললাম তো। হবে না। বেশি জায়গা মানসিক মানে মাইন্ডফুল চেঞ্জ করতে হবে তাদেরকে। বেশি বেশি জায়গা হচ্ছে সিস্টেমকে কাজ করতে হবে। হ্যাঁ, সিস্টেম ব্যাস, এইটা হচ্ছে basic। চেঞ্জ করতে হবে। তোমার ডিউটি করবে। হ্যাঁ, Others কে কিন্তু তোমার তোমাকে মানে এই খাবো সেই খাবো করলে তো ওগুলো থাকলে তো হবে না, না। না, সেটা তো এখনকার ব্যবস্থায় যেহেতু অসম্পূর্ণতা আছে না, তাই জন্য মানুষ ভাবছে। এখন একটা স্বাভাবিক চাকরি যে করছে, তার ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এরকম কিছু বানাতে গেলে কি পরিমাণ টাকা লাগে, হ্যাঁ। ওইটুকু বেতনে হয় না। সে তো ভাবে না, বেশি করে হয় না। আয় করি, ফলে এদিকে যাচ্ছে। সরকার যদি বলতো না, আপনার ছেলে মেয়েদের চিকিৎসার ব্যাপারে বা শিক্ষার ব্যাপারে ভাবতে হবে না, সরকার সব দেবে, তাহলে সে প্ল্যাটফর্মে যেতই না। যেতই না। সে প্ল্যাটফর্মে গিয়ে সে কি করছে? সে তো সংসারের জন্যই করছে, খাটছে। প্রশাসনই করছে। সেটা যদি দেখে দেয় সরকার যে আপনার বাড়ি গাড়ি সমস্ত সুখ সুবিধা সরকার দেবে, সকলের জন্য এমন সিস্টেম করবে, তাই না? আর আমাদের যে একটা নগরীয় ব্যবস্থা, সিটি নগর হবে নতুন করে, সে নগরে সবকিছু থাকবে, ফ্যাসিলিটি, আধুনিক আবাস, ভ্রমণ, পার্ক, বিনোদন সবকিছু থাকবে, স্টেডিয়াম, এরকম করে সিস্টেমেটিক্যালি এটা করা হবে। একদমই সব সেটা সবটাই জায়গায় করা উচিত। যারা এই পরিবেশবিদ তারা পরিবেশ দেখবে, যারা কৃষি বিজ্ঞানী তারা কৃষি সেক্টরটা দেখবে, যারা আপনার মতো ইনফ্রাস্ট্রাকচারে আছেন তারা সেগুলো দেখবে। এইসব আলাদা ডিপার্টমেন্ট তৈরি হবে। এই আর সংক্ষেপে কাজ করবো, পরে ডিটেলসে অন্য একটা আলোচনা করবো। আমরা আর বসাই আর আমরা এখন ওই ওনাদের যে যেখানে চলছে আশ্রম, কাজ, আশ্রমে। আশ্রমে আমরা যাবো এখন, সেখানে কিছু ভিডিও রাখবো, সেখানে দেখাবো এখানে। আর যদি আমাদের আলোচনায় আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ, আপনার দুজনকে ধন্যবাদ।